শুনতে পাচ্ছিস কথা পরিষ্কার? হ্যাঁ দিদি। আচ্ছা, আগের দিন বিটা ডিকে কি রকম হয় সেগুলো বলেছিলাম, যে তিন রকমের বিটা ডিকে হয় মেইনলি: বিটা প্লাস, বিটা মাইনাস আর ইলেকট্রন ক্যাপচার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আজকে করব কি, তার এনার্জি ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। যখন আমরা আলফা ডিকে করেছিলাম তখনও আগে জেনেছিলাম যে আলফা ডিকেতে কিভাবে রিয়াকশনটা হয়, তারপরে এনার্জি কিরকম হয়, আলফা পার্টিকেলের প্রপার্টিজ গুলো কিরকম। সেম আমরা এখানেও করব। তাহলে তোদের আমি আগেই বলে দিয়েছি যে অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি হয়। যে একটা যদি একটা নিউক্লিয়াস থাকে, সেখান থেকে একটা যদি বিটা প্লাস পার্টিকেল বেরিয়ে আসে, তার মানে একটা নিউট্রন একটা বিটা প্লাস পার্টিকেলকে রিলিজ করছে বা রেডিয়েট করছে, করে নিজে প্রোটনে ট্রান্সফার হচ্ছে। এটা ছিল যখন প্রথম আবিষ্কার হয়েছিল বিটাডিকে, সেটা তখন মানুষ জানতো না যে নিউট্রিনো বা অ্যান্টি নিউট্রিনো বলে কোনো পার্টিকেল হয়, তখন সায়েন্টিস্টরা এটা বার করতে পারেননি। তো তোদেরকে আমি প্রথমেই সঠিক ইকুয়েশনটা দেখিয়ে দিয়েছি। তো আজকে বলবো যে কিভাবে আমরা নিউট্রিনোটা আবিষ্কার করলাম। না, যখন আমরা বিটা ডিকে বলছি, বিটা ডিকেতে কি হয় অ্যাকচুয়ালি, তার ইকুয়েশনটা দেখায়। দেখ তো, এইটা হয়। যদি আমরা সিম্পলি যদি বলি, তাহলে আমাদের এটা হয়, এই ইকুয়েশনটা হয়। এখানে কি হয় না, একটা নিউট্রন একটা প্রোটন হয়ে যাচ্ছে, আর একটা ইলেকট্রনকে বা একটা বিটা মাইনাস পার্টিকেলকে এমিট করছে। ঠিক আছে, তো এই আগে মনে হয় আমি উল্টো বললাম না কি রে, একটা বিটা মাইনাস পার্টিকেল বেরিয়ে আসবে যখন নিউট্রন থেকে এতে যাবে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা যখন গ্রাফটা আঁকবো, এই ইকুয়েশনটা যদি আমি কিউ ভ্যালু কনসিডার করি, তাহলে আমার এই ইকুয়েশনটার কিউ ভ্যালু কি হবে, নিউট্রনের এনার্জি মাইনাস প্রোটনের এনার্জি মাইনাস বিটা মাইনাস পার্টিকেলের এনার্জি, এরম ভাবে করতাম, তাই তো কিউ ভ্যালুটা। তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে যে, হ্যাঁ, কেউ কিছু বলবি? তো সেক্ষেত্রে কি হচ্ছিল, যে যখন আমরা কিউ ভ্যালুটা থেকে আমরা বলতে পারি যে, ধর এই নিউট্রনটার একটা নিজস্ব কাইনেটিক এনার্জি আছে, প্রোটনেরও নিজস্ব কাইনেটিক এনার্জি আছে, তাহলে এই দুটো যদি কাইনেটিক এনার্জি জানি আর কিউ ভ্যালুর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা বিটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি পেয়ে যাব। বিটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি তাহলে একটা বিটা ডিকের জন্য বিটা পার্টিকেলের বিটা পার্টিকেলের ভ্যালু কি হবে, একখানেই আমরা ভ্যালু পাবো, তাই তো। কিন্তু দেখ, আমরা এখানে যে স্পেকট্রামটা পাচ্ছি সেটা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। ওয়েট এক মিনিট, দেখ, এরকম একটা স্পেকট্রাম পাবো আমরা। এটা কি অ্যাকচুয়ালি, না একটা বিটা ডিকের সময়ে যদি আমরা সেই বিটা পার্টিকেল গুলো যেগুলো এমিট করছে, তার এনার্জি গুলো সাথে কতগুলো নাম্বার অফ বিটা পার্টিকেল এমিট করছে সেটাকে দিয়ে একটা গ্রাফ বানাই, তাহলে এই গ্রাফটা এইরকম দেখতে হবে। যেখানে যখন আমার ম্যাক্সিমাম এনার্জিতে চলে যাবে বিটা পার্টিকেলের, তখন আর কোনো বিটা পার্টিকেলই এমিট করবে না, হাইয়েস্ট অত এনার্জি অব্দি এমিট করতে পারে। তাহলে এই এন ই বিটা কি, সেটা কি, নাম্বার অফ বিটা পার্টিকেল ইন ইউনিট এনার্জি ইন্টারভ্যাল অফ ই বিটা। ঠিক আছে, তো এই যে গ্রাফটা দেখিয়েছি, এই গ্রাফটা হচ্ছে তোর 210 বিসমাথের। এটা একটা ন্যাচারাল রেডিও এলিমেন্ট। ঠিক আছে, তার ক্ষেত্রে এটা হয়। আর হাইয়েস্ট ম্যাক্সিমাম বিটা পার্টিকেলের এনার্জি কত হচ্ছে, আমার 1.17। আমি যদি বিটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি বার করতে চাই, কিভাবে করব, না ই বিটা ইকুয়ালস টু ডাব্লিউ মাইনাস m0c²। ডাব্লিউটা কি, টোটাল এনার্জি। আমরা কি জানি, টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি, সেখান থেকে এটা লিখেছি।
আর টোটাল এনার্জিটাকে বার করার একটা এই ফর্মুলাটাও তোরা শিখেছিস। তো সেখান থেকে আমরা বিটা পার্টিকেলের এনার্জির এক্সপ্রেশনটা এরকম বার করতে পারি। ঠিক আছে। আর গ্রাফ থেকে আমরা কি দেখতে পেলাম, যে একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন পাচ্ছি বিটা এনার্জির, যেটা 0 থেকে ম্যাক্সিমাম এনার্জি অব্দি যাচ্ছে। মানে কিরকম, দেখ এটা 0 0 পয়েন্ট, তো রেঞ্জটা হচ্ছে, এনার্জি রেঞ্জটা হচ্ছে 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু। আর কন্টিনিউয়াস তো দেখে এটা বুঝতেই পারছিস আশা করি, দেখ কন্টিনিউয়াস, কোনো ডিসক্রিট ভ্যালু নেই। আর একটা কি না, যখন আমি ই বি ইকুয়াল টু 0 করছি, মানে কি, যখন আমি ধরছি বিটা পার্টিকেলটার কাইনেটিক এনার্জি 0, সেই সময়ও আমি কিছু বিটা পার্টিকেল পাচ্ছি। দেখ ই বি ইকুয়াল টু 0 মানে ওয়াই অ্যাক্সিসটাকে শুধু দেখতে হবে, এতখানি পাচ্ছি, নাম্বার অফ পার্টিকেল কিছু পাচ্ছি। ওকে, এবার একটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলটাতে আমরা বিটা মাইনাস ডিকে অ্যান্ড বিটা প্লাস ডিকে দুটোরই কথা বলতে পারবো। দেখ 64 কপার, সেখান থেকে ডিকে করে হয়েছে আমার, বিটা মাইনাস ডিকে হয়েছে, ইলেকট্রন বেরিয়েছে, আর এখানে নিউট্রিনো বেরিয়েছে। এখানে আমি পুরো ইকুয়েশনটাই আবার লিখে দেখিয়েছি। তো Zn 64, সেক্ষেত্রে দেখ এরকম হয়, এনার্জির সাথে তুই যদি বিটা মাইনাস পার্টিকেল গুলোকে গ্রাফে প্লট করিস, তার নাম্বার গুলোকে গ্রাফে প্লট করিস, তাহলে এরকম একটা ভ্যালু পাবি। সেম তুই কপারের জন্য, এটা হচ্ছে বিটা প্লাস ডিকে হয় এখানে, তার ক্ষেত্রে এই টাইপেরই একটা মোট কথা এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারবো, যে বিটা ডিকের যে এনার্জি স্পেকট্রামটা পাচ্ছি সেটা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। এবার এই কন্টিনিউয়াস স্পেকট্রাম হলে কি প্রবলেম, যেটা একদম শুরুতেই বলছিলাম, যে যেটা প্রবলেম সেটাই আমি আগে বলে দিয়েছি তোদের, আর একবার বলছি। দেখ অ্যাকচুয়ালি কি প্রবলেমটা হয় না, যদি আমি ওই ইকুয়েশন দুটো দেখি, কোন ইকুয়েশন দুটো, এই ইকুয়েশন দুটো, হ্যাঁ, এই ইকুয়েশনটা দুটো যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে আমার কিউ ভ্যালু কিভাবে লিখবো, এনার্জি অফ, যেটা আমার পরে নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, মানে এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে হচ্ছে প্রোটনের আর বিটা পার্টিকেলের এনার্জি। দেখ এটা হচ্ছে কিউ ভ্যালু, কাইনেটিক এনার্জি। কেন এখানে নিউট্রনের কাইনেটিক এনার্জিটা নিলাম না, কারণ এটা রেস্টে আছে, ওই জন্য এর কোনো কাইনেটিক এনার্জি নেই। সেম মোমেন্টাম কনজারভেশন থেকেও আমরা এটা পাবো। ঠিক আছে, তাহলে কিউ ভ্যালু এরকম হবে, আর মোমেন্টাম কনজারভেশন ল থেকে আমরা এটা পাবো। তাহলে এবার ভেবে দেখ, যদি আমার কিউ ভ্যালু আমার একটা নির্দিষ্ট থাকে, একটা পার্টিকুলার ভ্যালু থাকে কিউ এর, হ্যাঁ, আর এখানে তোর এনার্জি অফ প্রোটনটা একটা নির্দিষ্ট থাকবে, তাহলে বিটা পার্টিকেলের ক্ষেত্রে এনার্জি, তাহলে একটা রিয়াকশন হলে একটা কিউ ভ্যালুর জন্য আর একটা এনার্জির জন্য আমি বিটার কাইনেটিক এনার্জি কটা পাবো রে, একটাই তো ভ্যালু পাবো। সেটাকে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে একটা ডিসক্রিট ভ্যালু পাওয়া যাবে। এবার এরকম যদি অনেকগুলো বিটা পার্টিকেল রিলিজ করতে থাকে, তাহলে মানে এমিট করতে থাকে, তাহলে আমি প্রত্যেকটা বিটা পার্টিকেলের এমিশনের জন্য যে স্পেকট্রাম গুলো পাবো, এক একটা ডিসক্রিট লাইন পাবো। কিন্তু এখানে কি আমরা সেটা পাচ্ছি কি, এটা কন্টিনিউয়াস লাইন। জিনিসটা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? হ্যাঁ দিদি। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি কি, একটা কন্টিনিউয়াস, ডিসক্রিটের জায়গায় আমরা কন্টিনিউয়াস পাচ্ছি। তুই যদি আলফা পার্টিকেলের সাথেও মানে মিলিয়ে দেখিস, সেক্ষেত্রেও আমরা কিন্তু ডিসক্রিট ভ্যালু পেয়েছিলাম। তো এখানেতে পাচ্ছি আমরা কন্টিনিউয়াস। তাহলে এখানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হচ্ছে। আরো যদি ইলাবোরেট করে বলা যায়, যদি তুই আরেকবার গ্রাফটা দেখ, ধর একটা মানে বিটা ডিকে প্রসেস গুলো হচ্ছে, তো একটা বিটা পার্টিকেলের এনার্জি পেলি তুই 0.3, ঠিক আছে, কিন্তু তুই যখন গ্রাফ পাচ্ছিস সেরকম কন্টিনিউয়াস একটা গ্রাফ পাচ্ছিস, তাহলে বাকি এনার্জিটা আমার গেল কোথায়?
এই যে এই সাইডের পুরো এনার্জিটা যেটা বেরিয়েছে সেটা কি কোথায় গেল? সেটা তো, তার মানে এখানে এনার্জি লটাই ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখ, if beta decay is a two body process, we should expect all of the beta particles to have a unique energy. Two body process. For bismuth 210, the beta particles should emit with energy 1.17 mega electron volt. তার মানে কি, যদি একটা ইলেকট্রনের বেরিয়ে আসে বিটা মাইনাস ডিকেতে, তখন আমার এনার্জিটা, এটা বিসমাথের জন্য যেটা ছিল এইটা 1.17 হওয়া উচিত, হাইয়েস্ট যেটা বেরোচ্ছে। তাহলে আমি বলতে পারবো যে এই পুরোটা ওকে, মানে পুরোটাকে একটা ইলেকট্রনই রিপ্রেজেন্ট করছে, একটা বিটাডিকেই রিপ্রেজেন্ট করছে বলতে পারবো। তো কিন্তু সেটা তো আমি বলতে পারছি না, এখানে আমার যদি কোনো অন্য ভ্যালু পাই তখন আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমরা কি বলতে পারি, নিশ্চয়ই এখানে একটা কিছু গন্ডগোল আছে। এই যে মিসিং এনার্জি, এটা তার মানে আমার ভায়োলেট করে যাচ্ছে কনজারভেশন অফ এনার্জিকে। সিমিলারলি মোমেন্টামের জন্য একদম সিমিলার কেস হয়, মোমেন্টামের ক্ষেত্রেও এরকম হয়। আর একটা কি ভায়োলেশন হচ্ছে এখানে আমার, আর একটা ভায়োলেশন হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা বলতে পারি সাম, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা বলতে পারি সাম অফ দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার এই দুটো রিয়াকশনকে ভালো করে দেখ। নিউট্রন কি, নিউট্রন একটা ফার্মিয়ন, প্রোটন একটা ফার্মিয়ন, ইলেকট্রন একটা ফার্মিয়ন। নিউট্রনের স্পিন মোমেন্টাম কি হাফ, প্রোটনের স্পিন মোমেন্টাম কি হাফ, ইলেকট্রনের স্পিন মোমেন্টাম কি হাফ। তাহলে লেফট হ্যান্ড সাইডে স্পিন মোমেন্টাম কত হলো, হাফ। রাইট হ্যান্ড সাইডে কত গেল, হাফ প্লাস হাফ 1। তাহলে ও কি স্যাটিসফাই করছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম? করছে না। সিমিলারলি এখানেও তাই, এটার নাম হচ্ছে পজিট্রন। পজিট্রন হচ্ছে অ্যান্টি পার্টিকেল অফ ইলেকট্রন, মাস সেম, সবই সেম ইলেকট্রনের সাথে, খালি আলাদা কি চার্জটা মাইনাস। তো এখানেও দেখ, প্রোটনের স্পিন মোমেন্টাম হাফ, নিউট্রনের স্পিন মোমেন্টাম হাফ, পজিট্রনের স্পিন মোমেন্টাম হাফ। লেফট হ্যান্ড সাইডে হাফ, রাইট হ্যান্ড সাইডে হাফ প্লাস হাফ 1। তাহলে এখানে পুরো ভায়োলেশন হচ্ছে। তো তার মানে এই এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি, রিয়াকশনের ইকুয়েশনটা, এটা সঠিক নয়, ভুল। ওকে, এবার সেটাকে যদি তুই অ্যাঙ্গুলার মোমেন্টামের কিভাবে হয়, অ্যাঙ্গুলার মোমেন্টামটা এখানে জাস্ট থিওরিটা যেটা মুখে বললাম সেটাই লেখা আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম তো এমএইচ কাট হয়, জানিস আইগেন ভ্যালু, তো ওটা তো অলওয়েজ একটা ইন্টিজারই হবে। তো ওটাকে নিয়ে আমার কোনো চাপ নেই, কিন্তু যেহেতু স্পিনটা মিলছে না, তার মানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাই আমার মিলবে না। তাহলে এখানে এটাও ভায়োলেট করে গেল টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা। তার মানে আমার দুটো আমাকে এভিডেন্স দিচ্ছে যে বিটা ডিকের যে প্রসেসগুলো আমরা দেখিয়েছি সেগুলো সঠিক নয়। এখানে লেখাটা না একটুখানি হয়ে গেছে। তো এই যে দুটো প্রবলেম দেখলাম, এই যে দুটো প্রবলেম দেখলাম, এই দুটো প্রবলেমকে সলভ করলো কে, পাউলি, 1930-তে। হ্যাঁ, তো পাউলি কি বললেন যে নিশ্চয়ই এই বিটা ডিকের সময় আর একটা এক্সট্রা পার্টিকেল এমিট হয়, সেই এক্সট্রা পার্টিকেলটার কি নাম দিলেন, নিউট্রিনো। যে পার্টিকেলটাকে ডিটেক্ট করা খুব কঠিন, সেই জন্য আমরা যে ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করছি এই ডিকে গুলোকে, সেখানে তো ধরা পড়ছে না নিউট্রিনোর কোনো কিছু। তো আমরা এই এই যে ইকুয়েশন গুলো দেখলাম, তো ইকুয়েশন গুলো মডিফাই হবে এবারে। তো মডিফাই হয়ে যেটা আমরা প্রথমে ঠিক করেছিলাম সেটাই পাবো। কোনটা, এখানে নেই না, এইটা এরকম, যে যখন বিটা মাইনাস ডিকে হবে তার সাথে একটা অ্যান্টি নিউট্রিনো বেরিয়ে আসবে, আর যখন বিটা প্লাস ডিকে হবে তার সাথে একটা নিউট্রিনো বেরিয়ে আসবে। নিউট্রিনোকে অ্যাকচুয়ালি এখানে ই দিয়ে লেখা হয়, এই এক্সাম্পলতে লেখা হয়নি, এটাকে গামা মনে হয়ে যাচ্ছে। ওকে, তো
এবার ইকুয়েশন গুলো থেকে আমরা কিছু গেস করলাম নিউট্রিনোর প্রপার্টি। কি কি প্রপার্টি গেস করলাম? না, মাস্ট বি নিউট্রাল, নিউট্রিনো মাস্ট বি নিউট্রাল। কেন নিউট্রাল? না, দেখ আগের ইকুয়েশনটাতেই দেখ, এটা তো আমার বিটা মাইনাস দিকে, তাহলে এখান থেকে একটা অ্যান্টি নিউট্রিনো বেরোবে। অ্যান্টি নিউট্রিনোটা অ্যাকচুয়ালি কি? নিউট্রিনোর অ্যান্টিপার্টিকেল। যেমন ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হচ্ছে পজিট্রন, সেরকম নিউট্রিনোর অ্যান্টিপার্টিকেল হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। ঠিক আছে, তো এগুলো আরো ডিটেলস আমরা পড়বো পার্টিকেল ফিজিক্সে, এখন এটুকুই জান। তো এখানে তার মানে কি হচ্ছে দেখ, চার্জটাকে এবার ক্যালকুলেট কর। বাঁদিকে নিউট্রনের চার্জ কত? 0। এখানে প্রোটন +1, ইলেকট্রন -1, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে দুদিকটা। তাহলে এক্সট্রা যদি আমি নিউট্রিনোর কোনো চার্জ ধরে নিই, তাহলে আবার ডিসব্যালেন্স হয়ে যাবে, ডান দিকে কোনো একটা চার্জ এসে যাবে। এখানেও সেম, বিটা প্লাস দিকেতেও সেম, এখানে 1, এখানে 1, তাহলে দুদিকে কনজার্ভ করছে। এখন যদি আমি নিউট্রিনোর একটা অন্য চার্জ ধরি, তাহলে আমার সেটা ভায়োলেট করে যাবে। তো সেই জন্য আমরা প্রথমেই ধরে নিলাম কি নিউট্রিনো হচ্ছে একটা নিউট্রাল পার্টিকেল। আর কি, নিউট্রিনোর মাসটাকে 0 হতে হবে অথবা নিয়ারলি 0 হতে হবে। কেন? কারণ দেখ, এখানে ইলেকট্রনের মাস খুবই কম প্রোটন বা নিউট্রনের তুলনায়। ঠিক আছে, তো নিউট্রন আর প্রোটনের মাস খুব কাছাকাছি হয়, খুব একটা পার্থক্য হয় না। তো সেক্ষেত্রে দেখতে গেলে মাসটাকে যদি আমি কনজার্ভ করতে চাই, তাহলে আমার নিউট্রিনোর মাসটাকে নয় 0 হতে হবে, আর না হলে খুব কম হতে হবে, তবেই এখানে আমার মাসটা কনজার্ভ হবে। আর কি, ইন্ট্রিনসিক স্পিন অফ নিউট্রিনো শুড বি হাফ। এটা খুব ইম্পর্টেন্ট, যে 2 নম্বর প্রবলেমটা আমরা ফেস করলাম, এই যে এটা, যে এখানেতে অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা ভায়োলেট হয়ে যাচ্ছে, যে বাঁদিকে কি হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, ডান দিকে ইন্টিজার হয়ে যাচ্ছে, হাফ প্লাস হাফ 1। তো সেটা তো বড় প্রবলেম একটা। তো এটাকে স্যাটিসফাই করাতে গেলে আমাকে ডান দিকে এমন একটা পার্টিকেল নিতে হবে যার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে হাফ, তাহলেই আমার স্যাটিসফাই করা গেল। বাঁদিকেও হাফ, ডান দিকে হাফ প্লাস হাফ প্লাস হাফ, তাহলে মানে মাল্টিপল অফ h²/2। ঠিক আছে, আর কি, নিউট্রিনো মাস্ট ওবে ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স। এটা তো বুঝতেই পারছি, যাদেরই ইন্ট্রিনসিক স্পিন হাফ হবে তারা তো ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্সই ফলো করবে। ঠিক আছে, তাহলে এই তো ইকুয়েশন গুলোকে এবারে আমরা এভাবে লিখবো। দেখ একটু হালকা হয়ে গেছে, কিন্তু বুঝতে পারবি আশা করি। নিউট্রনকে, নিউট্রন ডিকে করে প্রোটন তৈরি করছে, আর একটা এটা -1 বিটা মাইনাস পার্টিকেলকে এমিট করছে, তার সাথে আর একটা এক্সট্রা কি পার্টিকেল বেরিয়ে আসছে, অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনোর মাথায় এরকম একটা বার দেয়। আর সিমিলারলি প্রোটনের ক্ষেত্রে কি হবে, নিউট্রনকে রিলিজ করবে, আর এখানে একটা বিটা পার্টিকেল এমিট করবে, আর নিউট্রিনো বেরিয়ে আসবে। তো এই অ্যান্টি নিউট্রিনো হলো অ্যান্টি পার্টিকেল অফ নিউট্রিনো, আর পজিট্রন হলো অ্যান্টি পার্টিকেল অফ ইলেকট্রন। পজিট্রনের সাথে ইলেকট্রনের পার্থক্যটা কি? না, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, আর তো পজিট্রনের চার্জ হচ্ছে +1। আচ্ছা, এবারে এবারে দেখ, বোঝা গেল যে নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো বলে দুটো পার্টিকেল আর অ্যান্টি পার্টিকেল হয়। তো কিন্তু এদেরকে আমি ডিফারেন্সিয়েট করবো কি করে, মানে আলাদা করব কিভাবে? তার আগে ফার্মি থিওরি অফ বিটা ডিকে একটা আছে, তো সেগুলো তোদের এখন নেই। তো সেখানেতে ওই বিভিন্ন স্টেট থেকে কিভাবে ট্রানজিশন হয়, হ্যাঁ, ট্রানজিশনের জন্য কি কি সিলেকশন রুলস আছে, এই জিনিসগুলো থাকে সেখানে। তো সেই থিওরি দিয়ে অনেকটা বড় তোর ক্যালকুলেশন আছে, তো সেই থিওরি দিয়ে দেখানো যাবে গ্রাফটা বেঁকে, যে অ্যাকচুয়ালি নিউট্রিনোর মাস 0 হয় না, নিউট্রিনোর নন জিরো মাস আছে, সেটা খুবই কম, 0-র কাছাকাছি, কিন্তু নন জিরো, 0 নয়। তো এবারে আমরা আলাদা করব নিউট্রিনো আর অ্যান্টি নিউট্রিনোকে। তো যেমন আমরা মনে করে দেখ, প্রোটন আর নিউট্রনকে আলাদা করেছিলাম একটা প্রপার্টি দিয়ে, তার নাম কি ছিল? বল কেউ, কি নাম ছিল, পড়িসনি নিউক্লিয়ার ফিজিক্স? আইসোস্পিন।
প্রোটন আর নিউট্রনকে আলাদা করেছিলাম। এখানে তো একটা নতুন আমরা অপারেটর বা নতুন একটা তোর কোয়ান্টিটি আনবো, তার কি নাম হচ্ছে, তার নাম হচ্ছে হেলিসিটি অপারেটর বা হেলিসিটি। তো আমরা যদি নিউট্রিনোর হেলিসিটি ক্যালকুলেট করি, তাহলেই আমরা সেই হেলিসিটি দিয়ে দুজনকে আলাদা করতে পারবো। কিরকম? না, দুজনের হেলিসিটি অপারেটরটাকে আমরা ডিফাইন করি এই এক্সপ্রেশন দিয়ে। দেখ, এইচটাকে বলবে হেলিসিটি অপারেটর ইকুয়াল টু এস ডট পি ডিভাইডেড বাই এস মড ডট পি মড। এসটা কি? এস হচ্ছে স্পিন ভেক্টর, স্পিন মোমেন্টাম যেটাকে বলি, তার ভেক্টর। আর পিটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, তার ভেক্টর। ঠিক আছে, এটা দিয়ে হেলিসিটি অপারেটরকে রিপ্রেজেন্ট করা হয়। এই হেলিসিটি অপারেটরটা কেন প্রয়োজন হলো? কারণ নিউট্রিনোর মধ্যে আমি আলাদাই করতে পারছি না নিউট্রিনোর মাস। নিউট্রিনো আর অ্যান্টি নিউট্রিনোর মাস সেম, ওদের চার্জ নেই, কোনো দুজনেরই চার্জ নেই, আবার দুজনের স্পিনও হাফ। তাহলে সেক্ষেত্রে আমি আলাদা করবো কি করে? তখন আমি হেলিসিটি অপারেটরকে আনলাম। কিভাবে আলাদা করা হয়? যে কোনো নিউট্রিনোর ক্ষেত্রে এস আর পি এই দুটো ভেক্টর ইচ আদারের সাথে অ্যান্টি প্যারালাল ভাবে থাকে। দেখ, স্পিন অ্যান্টি প্যারালাল টু মোমেন্টাম। তাহলে যদি অ্যান্টি প্যারালাল হয়, তাহলে আমি এখানে কি করব? সেই ছোটবেলার ফর্মুলা এস ডট পি ডট ডট প্রোডাক্ট এস পি কস থিটা হতো, কস 180 হবে। তাহলে আমার হেলিসিটি কত বেরোলো? -1। তাহলে আমরা সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে পিটা আর এসটা দুজনের সাথে উল্টো দিক করে আছে। আর অ্যান্টি নিউট্রিনোর জন্য কি হবে? স্পিন আর মোমেন্টাম প্যারালাল হবে, তাহলে 0 ডিগ্রি হবে, সেখান থেকে এইচ বেরোবে আমার 1। এটাকে কিভাবে লিখতে পারি? এখানে অ্যাকচুয়ালি অ্যান্টি প্যারালালটাকে বোঝায় কিভাবে না, যদি তুই স্ক্রু ঘোরাস, যেমন আগে পড়তিস যে যখন ম্যাগনেটিক ফিল্ডে যখন আমরা ডিরেকশন বার করতাম, কর স্ক্রু রুল ছিল, ওই টাইপেরই এখানে যদি তুই কর স্ক্রু, যদি স্ক্রুটা তোর তোর ক্লকওয়াইজ ঘোরে, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরলে তাকে আমরা বলবো প্যারালাল, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাকে বলবো অ্যান্টি প্যারালাল। তো নিউট্রিনোর এই এই নিউট্রিনোর হেলিসিটিটা আমরা বার করেছিলাম একটা যে ইকুয়েশন, একটা যে এক্সপেরিমেন্ট করে, তার নাম হচ্ছে গোল্ডহাবার এক্সপেরিমেন্ট। ওখানে তো ওরকম আর কি বিটা ট্রানজিশন করেছিল, বিটাডিকে করিয়েছিল দুটো স্টেপে। বিটাডিকে করানোর পর সেখান থেকে আমরা ডিটেক্টর বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখেছিলাম যে কিভাবে করা হয়, মানে মানে কোনটা তার মোমেন্টামটার আর স্পিন মোমেন্টামটার মধ্যে মানে কি বলে ডিরেকশনটা কিরকম আছে, একটা প্যারালাল একটা অ্যান্টি প্যারালাল, এভাবে করা হয়েছিল। তো হেলিসিটি অপারেটরটাকে আমরা গুড কোয়ান্টাম নাম্বারও বলি। কেন গুড কোয়ান্টাম নাম্বার কাদের বলি? যারা হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে কমিউট করে। তো এটা হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে কমিউট করে, ওই জন্য হেলিসিটি অপারেটরকে গুড কোয়ান্টাম নাম্বারও বলা হয়। ওকে, বল এত দূর অব্দি কোনো সমস্যা আছে? এরপর গামা ডিকে আরম্ভ করবো। কোনো প্রবলেম আছে কি? দিদি, হ্যাঁ। বলছি যে এলইসিটি অপারেটর এর আইগেন ভ্যালু যেগুলো সেগুলো গুড কোয়ান্টাম নাম্বার তো, মানে অপারেটর গুলো তো হয় না, আমরা না না জানি। না, হ্যাঁ মানে ওটা আমি জাস্ট লেখার কথা লিখেছি। অপারেটর আর কি করে গুড কোয়ান্টাম নাম্বার হয়? অপারেটরটা কমিউট করে বলে ওই আইগেন ভ্যালু গুলোকে গুড কোয়ান্টাম নাম্বার। তাহলে গামা ডিকেটা স্টার্ট করি। গামা ডিকে কোথায় হয় বলতো? আচ্ছা, এটা তোদের একটু কোশ্চেন করি, গামা ডিকে কোথায় হয় বল? গামা ডিকে মানে কি বুঝিস? কেউ একজন বল তাহলে। এনার্জি রিলিজ হয়। এনার্জি রিলিজ হয়, আচ্ছা। একটা পার্টিকুলার ওয়েভলেন্থের এনার্জি।
হ্যাঁ, এনার্জি রিলিজ হয় কোথা থেকে? যখন কোনো পার্টিকেল এক্সাইটেড স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসে তখন একটা এনার্জি এমিট করে, সেই সেটা হচ্ছে গামা রে। সেটা গামা ডিকে, সেটাকে মানে যদি গামা। ফ্রিকোয়েন্সিটা সাফিসিয়েন্টলি লার্জ হয়। হ্যাঁ, তাহলে মানে গামা ডিকে অ্যাকচুয়ালি হয় কোথা থেকে? মানে দেখ, দু জায়গা থেকে এনার্জি রিলিজ হতে পারে, একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে হতে পারে, একটা আর একটা ইলেকট্রন গুলো একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমেতে জাম্প করলে হতে পারে। কোনটা গামা ডিকে বলবো আমি? অ্যাটমিক স্টেটে যেটা হয়। হ্যাঁ, সেটাই গামা ডিকে বলি। ডিকে করে কে বলতো? নিউক্লিয়াস। তাহলে ওখান থেকে যেটা বেরোয় সেটা ফোটন বেরিয়ে আসে। তো তুই ওটাকে, হ্যাঁ তুই গামা রে বলতে পারিস, কিন্তু ওগুলোর এনার্জি খুব কম হয়। গামা ডিকে বলবো যেগুলো নিউক্লিয়াস থেকে গামা রে গুলো ডিকে করে, সেগুলোকে গামা ডিকে অ্যাকচুয়ালি বলা হয়। তো তার মধ্যে একটা ডিফারেন্স আছে, কিরকম ডিফারেন্স? ওই এনার্জিরই ডিফারেন্স। তো যখনই একটা নিউক্লিয়াস এক্সাইটেড স্টেটে চলে যাবে, তখনই কি করবে, নিউক্লিয়াসের মধ্যে এনার্জি লেভেল আছে, সেই এনার্জি লেভেল আমরা পড়েছিলাম, নিউক্লিয়ার এনার্জি স্টেট, সেল মডেল, এগুলো পড়েছিলাম। তো সেখানে যখনই নিউক্লিয়াসটা ট্রানজিশন করবে একটা লোয়ার এনার্জি স্টেটে, তখনই এমিশন করবে একটা কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাকে আমরা বলবো গামা রে ডিকে করছে। দিদি নিউক্লিয়াস বলছো মানে যে কোনো একটা নিউক্লিয়ন যদি আপার এক্সাইটেড লেভেলে থাকে সে নিচে নামলে তখন তো মানে। হ্যাঁ, এক্সাইটেড স্টেট থেকে যখন সে লোয়ার এনার্জি স্টেটে আসবে স্টেবল হওয়ার জন্য, তখন ও গামা ডিকে রিলিজ করে। এবার সব সব রিয়াকশনের ক্ষেত্রে তো সেটা পসিবল হবে না, যেটাতে সেরকম সাফিসিয়েন্ট এনার্জি আছে, কারণ গামা রের এনার্জি খুব বেশি হয়। যেমন এই অ্যাটমের ক্ষেত্রে যখন যে যে এনার্জিটা রেডিয়েট করে, তো সেক্ষেত্রে সেটার তুলনায় এখানে অনেক গুণ বেশি হয়, 1000 টাইম বেশি ধর ইলেকট্রন ভোল্ট, 1000 ইলেকট্রন ভোল্ট বেশি হয়। যদি আমি আলফা আর বিটা রে এর মধ্যে তুলনা করি, তাহলে গামা রেটা ওদের থেকে বেশি পেনিট্রেটিং হয়। পেনিট্রেটিং মানে কি? কোনো কিছুকে ভেদ করে চলে যাওয়ার ক্ষমতা, সেটাকে বলে পেনিট্রেটিং। যেমন আগের বারে আমরা পড়েছিলাম আলফার ক্ষেত্রে একটা রেঞ্জ থাকে, যে রেঞ্জ অব্দিও যেতে পারে, সেই রেঞ্জটা ক্যালকুলেটও করেছিলাম। তো এখানে গামা রে এর ক্ষেত্রেও কিন্তু গামা রেটা আলফা বিটার থেকে অনেক বেশি পেনিট্রেট করতে পারে। আর কি, গামার গামা যেহেতু কোনো চার্জ নেই, সেই জন্য গামাটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডে দ্বারা কোনো এফেক্ট এফেক্ট হয় না তার উপরে। ঠিক আছে, আচ্ছা। এবার যেটা মেন পার্থক্য ছিল যে একটা অ্যাটমের ক্ষেত্রেও একটা এনার্জি স্টেট থেকে আর একটা এনার্জি স্টেটে গেলে এমিশন হয় ফোটনের। তো সে সেটাকে সেটার ক্ষেত্রে যে ফোটনটা এমিশন হয় তার এনার্জিটা ফিউ ইলেকট্রন ভোল্ট মতো হয়। কিন্তু যখন আমার নিউক্লিয়াসের মধ্যে এনার্জি স্টেটের মধ্যে ট্রানজিশন হয়, তখন যে ফোটনগুলো এমিট করে তাদের এনার্জি অনেক বেশি হয়, সেগুলোকে আমরা মেনলি গামা রে ডিকের ক্ষেত্রে কনসিডার করব। তাদের এনার্জি দেখ, এ ফিউ থাউজেন্ড ইলেকট্রন ভোল্ট টু সেভারাল মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা এখানে গামা রেটা অ্যাকচুয়ালি তাহলে কি? অ্যাকচুয়ালি হচ্ছে একটা রেডিয়েশন, ফোটনের রেডিয়েশন, ফোটন কণার রেডিয়েশন, এটা আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমি গামা রেটার একটা ওয়েভলেন্থও বার করতে পারি। কি করে ওয়েভলেন্থ বার করতে পারি? নর্মাল এমনি যে ইকুয়েশন গুলো আমরা জানি, এনার্জিটাকে আমি লিখতে পারি hc/λ, এইচ আর সি কে মাল্টিপ্লাই করলে এরকম আসবে। হুম। তো সেক্ষেত্রে আমার যদি আমি ধরে নিই যে এই এনার্জির রেঞ্জটা হচ্ছে 10⁻⁻⁴ ইলেকট্রন ভোল্ট, তাহলে দেখ কম্পেয়ার করলে আমরা পাবো যে এর ওয়েভলেন্থটা হয় এরকম। ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না, দুদিকটা বোথ সাইড কম্পেয়ার করে দেখতে পাচ্ছি।
এতদূর বোঝা গেছে? এবার গামা রে কিভাবে ম্যাটারের সাথে ইন্টারাকশন করে সেটাকে আমরা পড়ব। টাইমটা খুবই কম, এক্ষুনি কেটে যাবে, সেই জন্য বলছি। বল এত অবধি কি প্রবলেম হলো, বল কোন জায়গাটা। কিছু সমস্যা হলো এত অবধি বল, তাহলে ক্লিয়ার করে দিই, কারণ এক্ষুনি কেটে যাবে, তারপর আবার জয়েন করবি, আমি পাঠিয়ে দেবো। সুবর্ণ। ঠিক আছে, আমি নতুন করে পাঠাচ্ছি, হ্যাঁ তোদের।